আমরা যেদিন পালিয়ে বিয়ে করলাম সেদিন আমার সদ্য হওয়া শাশুড়ি স্ট্রোক করলেন। খবর পেয়ে আমার বৃদ্ধ বর আমাকে মাঝ রাস্তায় একা ফেলে মায়ের কাছে চলে গেল। সেদিনই আমার জীবনে প্রথমবার বাস্তবতার ধাক্কাটা খেয়েছিলাম। কিশোর বয়সে আহসানের সঙ্গে আমার প্রেমটা হয়েছিল আত্মীয়তার সূত্রে। আহসান আমার ফুফাতো বোনের চাচাতো ভাই। আমার ফুপুর ছোট ছেলে জন্মানোর পর 1 সপ্তাহের জন্য ফুপুর বাড়িতে থেকেছিলাম। সেখানেই আহসানের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। আমি তখন 10ম শ্রেণীতে উঠেছি সবে। আহসান এইচএসসি শেষ করে টয় টয় করে ঘুরে বেড়াচ্ছে। বলা বাহুল্য, আহসানের সৌন্দর্য নজর কাড়া। আমার কিশোরী চোখে অনায়াসে গেঁথে গেছিল সে। তবে আমি ছিলাম চূড়ান্ত আত্মকেন্দ্রিক ধরনের মেয়ে, তাই কিছুতে আহসানের সঙ্গে সখ্য করতে পারছিলাম না। সুযোগটা করে দিল আহসানই। সে অত্যন্ত মিশুক স্বভাবের হওয়ার আমার স্বভাবের জড়তা কাটতে 2 দিনের বেশি সময় লাগেনি। তবে না, ওই 7 দিনের আমাদের প্রেম হয়নি। শুধু 7 দিনের মাথায় যখন বিদায় নিতে গেলাম, বুকের ভেতর কিছু একটা ঝনঝন করে বাজছিল। বাবার গাড়ি রিজার্ভ করে এনেছেন বাড়ি ফেরার জন্য। আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এলাম। আহসানকে আশেপাশে কোথাও দেখলাম না। কিছু একটা ফেলে এসেছি, এই বাহানায় ছুটে গিয়েছিলাম ভেতরে। আহসানের ঘরে উকি দিয়ে দেখি সে জানালার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোনো কিছু না ভেবেই বলে বসেছিলাম, আহসান ভাই, তোমাকে ভীষণ মিস করব। এরপর আর কিছু ফিরে তাকাইনি। এক ছুটে এসে গাড়িতে চড়ে বসেছিলাম। সারাটা রাস্তা চোখের পানি লুকিয়েছিলাম কৌশলে। আমার বড় বোনটার গোয়েন্দা স্বভাব আছে। সে বোধহয় কিছু সন্দেহ করেছিল। বারবার খুশিয়ে বলছিল, বাব্বাহ মরি, তুই তো ফুফির বাড়ি আসতে চাইতি না, এবার হঠাৎ ছেড়ে আসতেই চাইছিস না, ঘটনা কি? কোনো ঘটনা নেই তোরি আপু। টুবাইয়ের জন্য মন কেমন করছে। টুবাই আমার ফুফুর ছেলের নাম। আমি নামটা রেখেছি। নাম রিলেকশনের সময় যখন হুট করে নামটা বলেছিলাম, সবাই খুব হাসাহাসি করেছিল। একমাত্র আহসান বলেছিল নামটা তার পছন্দ হয়েছে। এভাবেই ছোট ছোট ব্যবহার দিয়ে আহসান আমার বোকা মনটাতে বসন্ত কেড়েছিল। দ্বিতীয়বার আমাদের দেখা হলো প্রায় 5 মাস পরে। এই 5টি মাসে একটি রাতও এমন ছিল না যে আমি আহসানকে মনে করে ছটফট করিনি। এসএসসির আগে ফোন ব্যবহারে পারমিশন ছিল না আমার। তার চেয়েও বড় কথা, আহসানের কোনো কন্ট্যাক্ট আমার কাছে ছিল না। ফুপির কাছে মা যখন ফোন করতো তখন উৎসকর্ক হয়ে থাকতাম আহসানের কণ্ঠ শুনতে। প্রতিবারই হতাশ হতাম। এরই মাঝে আহসানের রেজাল্ট হলো। তাকে দেখে রাখবো না তার বাবা মা। আহসান বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতি আগে থেকেই নিচ্ছিল। কিছুদিন বাদে খবর পেলাম সে কানাডায় পড়তে যাবে। সেখানকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুশিতে আমাদের দাওয়াত পড়ল ফুপির বাড়ি। আমার ফুপির যা অর্থাৎ আহসানের মা ভীষণ অহংকারী ও চতুর মানুষ। শো অফ করার সভ্যাস ওনার রন্থে রন্থে। আহসানের ভালো ফলাফলও বাইরে পড়তে যাওয়াটাকে তিনি চাঁদে যাওয়ার সঙ্গে তুলনা করে বসেছে। আহসানের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিয়ত ছটফট করেছি ঠিক, কিন্তু যখন শুনলাম তার দেশে থাকার সময় কম, এরপর থেকে কেন জানি একটা শূন্যতা আমায় ঘিরে রাখলো। যেই আমি ফুপির বাড়ির নাম উঠলে সবচেয়ে বেশি আগ্রহ দেখাতাম, সেই আমি এবার ওদের নিম্নতনে গেলাম সবচেয়ে গোমরা মুখ নিয়ে। আহসানের সঙ্গে দেখা হলো একেবারে খাবার টেবিলে। তাকে দেখেই বিষম খেলাম। 5 মাসের ব্যবধানে কি অপূর্ব না হয়েছে সে। মনে মনে কেন জানি ভয় কাজ করতে লাগলো। আচ্ছা, আহসান যদি আর না ফেরে, সেই দেশেই প্রেম বিয়ে সেরে ফেলে,
করলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু গোপনে একটাই হৃদয় ভাঙার যন্ত্রণা তো থাকবেই। যার সম্পর্ক সকলেই অগত্যা। এসব ভাবতে ভাবতে প্রলয়ের লোকমাটা মুখে তুলে ঝরঝর করে কেঁদে ফেললাম আমি। সকলে আমার কান্না দেখে হকচকিয়ে গেল। একমাত্র আহসানকে দেখলাম আমার দিকে তাকিয়ে আলতো করে হাসলো। আমি বোধহয় সেই মুহূর্তেই খুন হয়ে গেছিলাম। আহসানের সঙ্গে আমার একান্ত কথা হয়েছিল সন্ধ্যায়। আহসান তার খয়েরি ঠোঁটে দুষ্ট হাসি ঝুলিয়ে বলেছিল, মৌরি, তুমি যখন কেঁদেছিলে কেন? আমি অপ্রস্তুত মুখে বলেছিলাম, কাঁদিনি তো, ঝালে চোখে পানি এসে পড়েছিল। আহসান ঝুঁকে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ঝাল কোথায় লেগেছিল? মনে। আমি চোখ বুজে নিয়েছিলাম, চোখে পানি এসেছিল পুনরায়। এরপর অনুভূতি নিয়ে আর কোনো রাগটাগ ছিল না। সেই ক্ষণকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময় ভেবে নিয়েছিলাম, আর ধরে নিয়েছিলাম মোর থেকে দূরে থাকলে বোধহয় মরেই যাব। হাই ভাগ্যর কি নির্মম পরিহাস! এরপর কতগুলো বছর ওকে ছাড়া দিব্যি বেঁচে আছি। আহসানের সঙ্গে আমার প্রেমের স্থায়িত্ব ছিল মাত্র 1 সপ্তাহ। ওর ফ্লাইটের আগে একটা সপ্তাহ আমি বহু কায়দা কানু করে ফুপির বাড়িতে রয়ে গেছিলাম। অপক্ষ বুদ্ধি, অপক্ষ অনুভূতির জোয়ারে উতাল পাতাল মন আমার। আহসানকে হারানো ভয়ে কাটা হয়ে থাকতাম, যেন কত যুগ পুরনো প্রেম আমাদের। এমন সুরে বলতাম, তুমি তো ও দেশে গেলে আমায় ভুলেই যাবে। আহসান আমার হাত ধরে বলতো, তুমি আমার মনের মাঝেই থাকবে, ভোলার তো প্রশ্নই আসে না। আমার কেন জানি আহসানের কথা বিশ্বাস হতো না, কারণ ওর মেধা, যোগ্যতা ও রূপের প্রতি মেয়েদের দৃষ্টি সদা তীক্ষ্ণ থাকতো। একদিন বড়দের আড্ডায় কথা উঠেছে। ফুপি বললেন, ছেলে দূরে পাঠাচ্ছেন ভাবি, যদি আর না ফেরে সাদা চামড়া বিয়ে করে বসত গারো দেশে। আহসানের মা তখন আত্মবিশ্বাসের সাথে বললেন, আমার ভাইয়ের মেয়েটা আর একটু বড় হলে ধরে পান চিনি করিয়ে ফেলবে। রোজা তো পরের বছরই কানাডায় যাবে। দুটিতে কাছাকাছি থাকলে আমার আর চিন্তা নেই। রোজা আপু আমার চেয়ে 2 বছরের বড়, আহসান ভাইয়ের কাজিন। এই মেয়েটির প্রতি আহসান ও তার পরিবারের স্নেহ আমার মনে হোল ফোটাতো। সে দেখতে সুন্দরী, উচ্চবিত্ত পরিবারের মেধাবী মেয়ে। সেই থেকে আমার মাঝে অনিশ্চয়তায় কাজ করতে থাকে। নিজেকে অযোগ্য ভেবে আহসানের থেকে অভিমানে সরে যেতে চেষ্টা করি। আহসান আমার অবহেলা সহ্য করতে পারল না। সে যে আমার প্রতি লয়াল তা প্রমাণ করতে হুট করেই দুজনের সিদ্ধান্ত নিলাম গোপনের সম্পর্কের স্বীকৃতি দেব, যেন দূরে গেলেও একজন আরেকজনের থাকি। প্রসঙ্গ, আমার বয়স তখন 16 এবং আহসানের 19। আহসানের ফ্লাইটের 7 দিন আগে আমরা লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বিয়ের ব্যবস্থা আহসানই করেছিল। আমি তখন আতঙ্ক উত্তেজনার ঘোরের মাঝে ছিলাম। বিয়েটা কিভাবে হয়েছিল কিংবা আদৌ হয়েছিল কিনা ঠিক মনে করতে পারি না। শুধু মনে আছে আহসান যখন বলল আমাদের কেউ আলাদা করতে পারবে না, তখনই বাড়ি থেকে ফোন আসে, আর আহসান আমাকে একা ফেলে চলে যায়। এরপর ওর সঙ্গে আমার আর দেখা হয়নি, কথাও না। সেদিন লোকে বাড়ি থেকে বের হবার ঘটনাও কেউ জানতো না। তবে সেই ঘটনার প্রভাব আমার ওপর কতটা পড়েছিল তা যদি এক বাক্য বলি, আমি এসএসসিতে ভয়ানকভাবে খারাপ ফলাফল করেছিলাম। আমার বান্ধবীরা যখন গোল্ডেন নিয়ে লাফালাফি করছে, তখন আমি ঘরের কোণে মুখ লুকিয়ে কেঁদেছি, বাবা মায়ের বকা শুনেছি। সেই ধাক্কার পর থেকেই নিজেকে পরিবর্তনের তাগিদ অনুভব করি। আবেগের পায়ে বেরিয়ে পড়িয়ে দেই। তারপর বেরিয়ে গেল 5টি বছর। কলেজ জীবন পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে শেষ প্রান্তে পৌঁছে গেছি।
জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস, আত্মবিশ্বাসী, যোগ্যতা সম্পন্ন একজন নারী। রূপের দিক থেকেও নেহাত তুচ্ছ কেউ নয়। স্বপ্ন জয়ের পথে এগিয়ে চলেছে দুর্বল গতিতে। আমার জীবনের কোথাও যখন অতীতের বিন্দুমাত্র ছায়া নেই, ঠিক তখনই পুনরায় একটা ঝড় উঠল। ঝড়টা উঠল আমার মাঝে। বহুদিন বাদে আবারও সেই নাম আমায় ধাক্কা দিল, আহসান মুকিত। আর 5টা দিনের মতো ভার্সিটি থেকে ফিরে দেখতে পেলাম তুরি আপু ভীষণ যত্ন নিয়ে সাজছে। তুরি আপুর সাজ দেখে অবাক হওয়ার কিছুই নেই। আমার আপুটা ভীষণ সুন্দরী, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, তাই প্রথমে সেভাবে পাত্তা দেয়নি। কিন্তু রান্নাঘর থেকে খাবারের সুঘ্রাণ পেয়ে কৌতূহলে প্রশ্ন করলাম, আজ বিশেষ কিছু আছে নাকি? মা তখন ব্যস্ত সুরে বলল, তরিকে দেখতে আসবে সকালে তোর ফুফু হঠাৎ ফোন দিয়ে জানালো, অল্প সময়ে যা পারছি তাই ব্যবস্থা করছি। কোত্থেকে আসবে, ছেলে কি করে? তোর ফুপুর ঘরের মানুষ আহসানকে মনে আছে, সে আবার দেশে এসেছে বিয়ে করতে, তার জন্যই তরিকে চেয়েছে ওরা। জবাবে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আহসান মুকিত, এত কিছুর পরে কোনো মুখে আমার বোনের দিকে নজর গেল তোমার? তরি আপু আমার চেয়ে 2 বছরের বড়, আমাদের স্বভাবের মিল খুব সামান্যই। তরি আপু চঞ্চল, আমি চঞ্চল না হলেও একেবারে ধীরস্থির নই। যাকে বলে প্রয়োজন বুঝে ব্যবহার করা। তরি আপু দেখতে অতিশয় সুন্দরী, মেধাবী, আনুনিকা। মাস্টার শেষ করে সরকারি চাকরির চেষ্টা করছে। আপুর নিয়ে বাবা মায়ের অনেক বেশি আকাঙ্ক্ষা। আমি কর্পরতা, সাদামাঠা মেয়ে, আমাকে নিয়ে খুব বেশি আকাঙ্ক্ষা বাবা মায়ের মাঝে দেখা যায় না। এসএসসিতে ভয়ানক বাজে ফলাফল করে আমি তাদের সকল আশাকে অক্ষরেই সরস্য রূপান্তর করেছিলাম। এরপর যতই ভালো করার চেষ্টা করেছি, আমার চেষ্টাটা আপুকে ছাপিয়ে কারো নজর কাড়তে পারিনি। বিয়ের ক্ষেত্রে তরি আপু চাহিদার লিস্ট ছিল রেলগাড়ির মতো। ফলে এর আগে বহু সম্বন্ধ আসলেও কোনোটাতেই তার মন বসেনি। এবার চিত্র ভিন্ন। আপুর ইট পিঙ্ক লিপস্টিক মাখা ঠোঁটের হাসিটা বলে দিচ্ছে পাত্রকে নিয়ে তার বেজায় আগ্রহ। কিন্তু আমার মনে যে বেজায় সংশয়, যে পুরুষের যোগ্যতার গুণে সকল ধন্য ধন্য করেছে, তার মেরুদণ্ডহীন রূপটা তো অল্প বয়সেই দেখা হয়ে গেছে আমার। আমারই বোনের সঙ্গে তাকে আমি কিভাবে মেনে নেই? তবুও বিবেকের তীব্র উপস্থিতি এক ফাঁকে। যতক্ষণ পর্যন্ত সামান্য পরিমাণে আবেগ তাজা ছিল, ততক্ষণ ভাবতাম অল্প বয়সে খামখেয়ালিপনায় দুজনেই ভুল করেছি। আহসান হয়তো পরপর ঘটনা আস্কিমকতায় ভয় পেয়ে গেছিল, কিংবা বিয়ের করার সিদ্ধান্তটাই হঠকারিতাই ছিল। পরবর্তীতে যখন ভয় কেটে যাবে, অন্তত আমার সঙ্গে যোগাযোগ করবে। ভুল শুধরে একে অপরের সঙ্গে সম্পর্কের ইতি টানা কিংবা ভালোবাসা প্রতিশ্রুতি বজায় রাখা কিছু তো একটা করবেই। কিন্তু দিনের পর দিন কেটে গেল, বাস্তবের তীব্র পেছনে আমার মূর্খ আবেগটা মিলিয়ে গেল যেন। আর আজই সে আহসান কিনা চূড়ান্ত নির্লজ্জের মতো আমারই বড় বোনকে দেখতে আসে। একবার ভাবলাম আপুকে সব বলে দেই, কিন্তু আপু যদি বিশ্বাস না করে, প্রমাণ যে নেই। তাছাড়া আহসানও যে ঘটনা অস্বীকার করবে তা তার কি নিশ্চয়তা? নিজেকে হেয় করার হাত জাগলো না মনে। কিন্তু এই বিয়ে হতে দেব না আমি। আহসানের মুখোমুখি হওয়ার প্রয়োজন অনুভব করলাম, তাতে দাঁত চিপে অপেক্ষায় থাকলাম আহসানের দেখা পেতে। বিকেল 4টে বাজে তখন। আমি সদ্য গোসল করে মাথায় গামছা পেঁচিয়ে নিচতলায় হাঁটাহাঁটি করছি। মা বলেছে বসার ঘরটা পরিপাটি করে রাখতে। আমি নামমাত্র গোছানোর ভান করেছিলাম, তখনই কলিং বেল বাজলো। দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখলাম ফুপিরা এসে হাজির। এসেছে সব মেয়ে মহল।
আমাকে নিরাশ করে ছয় পাত্রী অনুপস্থিতি। ফুপি আমাকে জড়িয়ে ধরে আপ্লুত স্বরে বলল, তোকে কতদিন বাদে দেখলাম রে মৌরি। ছোটবেলায় ফুপির বাড়িতে ছাড়া কিছুই বুঝতি না, আর এখন তোর দেখাই পাওয়া যায় না। টুবাই কত কান্নাকাটি করে তোর জন্য, তাও যাস না। কিসের এত ব্যস্ততা তোর? আমি টুইটম্বরকে আদর করার বাহানায় কথা এড়াবার চেষ্টা করলাম। তাতে পাত্তা না দিয়ে ফুপি আবার বলল, ফুপির প্রতি মায়া কম, তাই যাস না। বোনের শ্বশুরবাড়ি হলে ঠিকই যাবি। বিয়ে কি ঠিক করে ফেলেছে নাকি জিজ্ঞেস করলাম আমি। ফুফি বলল, দুই পক্ষে অপছন্দের কিছু আছে নাকি? পাত্র পাত্রী দুটোকেই আমি চিনি, সুতরাং বিয়ে হবে নিশ্চিত থাক। কিন্তু আমি তো শুনেছিলাম আহসান ভাইয়ার কাজিন রোজার সঙ্গে বিয়েটি হবে, হলো না কেন? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে খেয়াল করলাম আহসানের মায়ের মুখটা কালো হয়ে গেছে। তিনি এসে থেকেই আমাকে অদ্ভুত চোখে দেখছেন খেয়াল করেছি। ফুপিও দেখলাম কৌশলে প্রসঙ্গ এড়ালেন। ওসব ছোটবেলায় বাবা মায়েরা অনেক কিছু ঠিক করে। সন্তান বড় হতে হতে পরিস্থিতিও বদলে যায়, কিন্তু আমি যে তাতে দমে যাওয়ার পাত্রী নই। আমার আপুর জীবন এখানে জড়িয়ে আছে, তাও এমন ব্যক্তির সঙ্গে যার সাথে আমি অতীতে জড়িয়ে গেছি। আমি জানি না অতীতে আমাদের বিয়েটা আদৌ সঠিক পন্থায় হয়েছিল কিনা। যদি না হয়ে থাকে এমন এক চিটারের সঙ্গে আপুর বিয়ে আমি কিছুতেই দেব না। কিন্তু নাটক শুরু কই? জিজ্ঞেস করলাম, তা আমার হবু দুলাভাই কোথায়? আহসান সবে দেশে এসেছে তো, অফিসিয়াল কাজে একটু ব্যস্ত আছে। বিয়ের যাবতীয় সিদ্ধান্ত আমাদের ওপর ছেড়ে দিয়েছে। উত্তর, আমার পছন্দ হলো না। আমার পছন্দ অপছন্দ নিয়ে কেউ বসেও রইল না। এক আসরে পাত্রীর দেখা থেকে শুরু করে বিয়ের কথাও ফাইনাল হয়ে গেল। ফুপি ঘোষণা দিলেন সামনের শুক্রবার পারিবারিকভাবে তরি আপুর সাথে আহসানের আকদ হবে। বিয়ের আয়োজন হবে পরে। আহসানেরও নাকি এমনটাই মতামত। এত তাড়াহুড়া কি আছে বুঝলাম না। আমার মা বাবা বোনকেও দেখা গেল সিদ্ধান্ত মেনে নিতে অসায়, তাই চোখে পানি চলে এলো আমার। ঠিক করলাম নিজেই যাব আহসানের কাছে, কিন্তু যাব বললেই যাওয়া হলো না। আহসান আমার ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেল। আপুকে মাঝে মাঝে দেখি কার সঙ্গে যেন ফিসফিস করে কথা বলে। অনেক রাত অবধি কথা আওয়াজ পাওয়া যায়। সকালে জিজ্ঞেস করতেই লাজুক হেসে বলল, আহসানের সঙ্গে কথা বলে। শুনে পায়ের রক্ত মাথায় উঠল। আহসানের মনে অতীত নিয়ে সামান্যতম অনুশোচনা বা আক্ষেপ নেই। কি করে আমার সঙ্গে মীমাংসায় না গিয়ে সে আপুর সঙ্গে রাতভর প্রেম করে বেড়ায়? এর মানে আমাকে পাত্তা দেওয়ার প্রয়োজনই নেই। এতটা বেপরোয়া হয়েছে আহসান। ওর প্রতারণা মাত্রা দেখে অসুস্থ বোধ করতে লাগলাম। আপু ঘাবড়ে গিয়ে আমাকে ধরে ফেলল। চিন্তিত গলায় বলল, এই মরি, তোর কি হয়েছে? কিছু না আপু, সামান্য প্রেশার ফল করেছে। এই বয়সে এমন প্রেশার ফল করবে কেন? ঘরে গিয়ে শুয়ে থাক। আপু চলে যাচ্ছিল। আমি ডেকে বললাম, আপু, আহসান ভাইয়ের নম্বরটা আমায় দেওয়া যাবে? আপু ভ্রু কুঁচকে বলল, তুই ওর নম্বর দিয়ে কি করবি? এমনি হবু দুলাভাইয়ের সঙ্গে পরিচিত হব। অনেক বছর হলো কথা হয় না তো, তাই। ও ব্যস্ত মানুষ, ফোনে কথা বলার প্রয়োজন নেই। সামনাসামনি দেখা করিস। আপু যেন এক প্রকার এড়িয়ে গেল বিষয়টা। দেখতে দেখতে গায়ে হলুদের রাত চলে এলো। আহসানের ধারের কাছেও পৌঁছাতে পারলাম না আমি। কারো মাধ্যমেও যোগাযোগ সম্ভব হলো না। ধৈর্যর বাঁধ ভেঙে শেষমেশ আপুকেই সবটা খুলে বললাম। ছোটবেলা থেকে আপু আর আমার মাঝে হিংসা সুলভ সম্পর্ক থাকলেও বড় হওয়ার পর
সেটা কমে গেছিল। কেননা ছোটবেলায় আমি সব কিছুতে আপুকে সমানে সমানে টক্কর দিতাম। 5 বছর আগে থেকে টক্কর দেওয়া ছেড়ে দিয়েছি। আপুই সব কিছুতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বলে আমাকে আর হিংসে করে না। তাই ভেবেছিলাম আপু অন্তত আমায় বিশ্বাস করবে, কিন্তু প্রতিক্রিয়া হলো বিপরীত। আপু তীব্র ক্ষোভে বলেই বসলো, আমার এত ভালো একটা বর জুটেছে, সেটা তোর সহ্য হচ্ছে না তাই না? ছোটবেলায় মতো হিংসে করে কেড়ে নিতে চাইছিস, আবার মিথ্যা বিয়ের গল্প ফাঁদছিস। তোর পেটে এত শয়তানি। বিশ্বাস করো আপু, আহসান একটা প্রতারক, মেরুদণ্ডহীন পুরুষ। আমি ওকে আমার জীবনে চাই না। ওর দ্বারা তোর জীবন নষ্ট হোক সেটাও চাই না। আমি তোর আর একটা কথাও শুনতে ইচ্ছুক নেই। এখনই আমার ঘর থেকে বেরিয়ে যা, হয়তো সবাইকে ডেকে ডেকে তোর কেচ্ছা শোনাবো। কোনো দিকে সুবিধা করতে না পেরে আমি হাল ছেড়ে দিলাম। পরের দিন দুপুরে যথারীতি ফুফির বাড়ির সদস্যরা কাজী নিয়ে আমাদের বাড়িতে এলো। সাথে এলো সেই সুদর্শন প্রতারক, যাকে দেখে আমার শরীরে প্রতিটি লোমকূপ কাঁপছিল। কাল রাতে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছি, আজ হাটে হাড়ি ভাঙবো। দুই পরিবারের সামনে আহসানের মুখোশ টেনে ছিঁড়ব। এতে আমার সম্মান যাক, তবুও ওকে ছাড়বো না। কিন্তু পরিস্থিতি বদলে গেল মুহূর্তেই। হঠাৎই সারা বাড়িতে খবর ছড়িয়ে পড়লো, তুরি আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ। চলবে।